Good morning, young friends. We meet with the students of class 9 and 10 on 7th April in Bishwa Bangla Sangbad online class. We are meeting again, and I hope all of you are healthy and staying at home. আমরা 7 তারিখে এই মাসের যে 7 তারিখে যে ক্লাসটা হয়েছিল ক্লাস 9 অ্যান্ড 10 এর আমরা যেগুলো আলোচনা করেছিলাম টেক্সট, গ্রামার এবং রাইটিং নিয়ে। তো সেদিন কিছু কিছু যারা দেখছিলেন বা যারা তোমরা দেখছিলে তারা কিছু কিছু টপিক নিয়ে আলোচনার অনুরোধ জানিয়েছিলে, কিন্তু সময় সংক্ষেপের জন্য আমরা সেদিন ততটা এগোতে পারিনি। আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। যেমন কতগুলো গ্রামারের টপিক ছিল, যেমন ক্লজ, টাইপস অফ সেন্টেন্সেস আর ন্যারেশন। এই তিনটে বিষয় সম্পর্কে আগে আমি আলোচনা করব, তারপরে আমি বলবো যে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ যারা, তারা কিভাবে টেক্সটের যে কোয়েশ্চেনগুলো, টেক্সচুয়াল যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কিভাবে আনসার করবে। এই হচ্ছে আমার মোটামুটি আজকে ক্লাসের বিষয়বস্তু। তো আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস। মানে সেন্টেন্স কি এটা বলতে গেলে পরেই আমাদের সেই আমরা ছোটবেলাতে যে সমস্ত বইগুলো পড়েছিলাম বলেছিলাম কি যে কোনো মানে কয়েকটি শব্দকে যদি আমরা অর্থপূর্ণভাবে সাজাতে পারি, তার যদি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তবেই সেটা হচ্ছে গিয়ে বাক্য বা সেন্টেন্স। অর্থাৎ আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে আই অ্যাম গোয়িং টু স্কুল এই কটা শব্দকে আমি এমনভাবে সাজিয়েছি যে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে যে আমি স্কুলে যাচ্ছি। এটা হচ্ছে একটা সম্পূর্ণ সেন্টেন্স। এবার আমরা কথাবার্তায় বলো বা লেখায় বলো বিভিন্ন ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। সেগুলো কি কি? পৃথিবীতে যত রকম সেন্টেন্স ব্যবহার করা হয় কথায় কিংবা লেখায়, সেগুলোকে আমরা মূল দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক, আর একটা হচ্ছে নেগেটিভ। তার মানে প্রথম আমরা এই দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য। এবার যদি আমি বলি যে মাই ব্রাদার ডাজ নট লাইক টু ইট আইসক্রিম, অর্থাৎ আমার ভাই আইসক্রিম খেতে ভালোবাসে না, তাহলে সেখানে কি আমি একটা নাবাচক শব্দ ব্যবহার করেছি, সেই জন্য সেই সেন্টেন্সটা হবে কি নেগেটিভ বা নাবাচক। আমরা যত রকম সেন্টেন্স বলি এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এছাড়া গতদিন আমি একটু টাইপস অফ সেন্টেন্সের অল্প বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে 5 টাইপস অফ সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি। এই যে 5 ধরনের সেন্টেন্স, সেটা নিয়ে আমি গতদিন আলোচনা করেছিলাম, তাই আজকে আমি ওই বিষয়টাতে যাচ্ছি না। আমি পরবর্তী যে আরেকটা ভাগে আসছি, যেটা সেন্টেন্সকে গঠনগতভাবে মানে তার গঠনের দিক থেকে আমি সেন্টেন্সকে 3 রকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সিম্পল, আরেকটা হচ্ছে কমপ্লেক্স, আরেকটা হচ্ছে কম্পাউন্ড। এই যে 3 ধরনের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এটা তোমরা বাংলা যে ব্যাকরণ, বাংলা ব্যাকরণে হয়তো পড়েছো যে সরল বাক্য মানে সিম্পল সেন্টেন্স, জটিল বাক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং যৌগিক বাক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই 3 ধরনের বাক্য আমরা গঠনগত দিক থেকে বা স্ট্রাকচারাল ভিউ পয়েন্ট থেকে আমরা ভাগ করতে পারি। এবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3টি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের মূল যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ক্লজ। ক্লজ কি এটা আমাকে ভালো করে বুঝতে হবে। ক্লজ কি বলতে গেলে আমি একটু মুছছি, এটা মুছে আমি একটা সেন্টেন্স লিখছি। যেমন যদি বলি হি গেভ মি এ বুক which was
lying on the table, আমি এরকম একটা সেন্টেন্স নিলাম, he gave me a book which was lying on the table. এই যে সেন্টেন্সটা নিলাম, সে আমাকে একটি বই দিয়েছিল যেটা টেবিলের ওপর রাখা ছিল। এই সেন্টেন্সটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমি কিরকম পাবো? হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল, এই অবধি আমি একটা ভাগ করতে পারি। এবং দেখো এইখানে অর্থটা কিন্তু সম্পূর্ণ। আমি যদি শুধু সেন্টেন্সের এই অংশটুকু বলি, এই অংশটা না বলি, তাহলে কিন্তু একটা অর্থ সম্পূর্ণ হয়। তাহলে সেক্ষেত্রে আমি এই যে অংশটা, এটাকে বলবো একটা ক্লজ, এবং এটার নাম দেব প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল অর মেইন ক্লজ, এটার নাম দেব। এবং পরবর্তী অংশটা দেখো, which was lying on the table, যেটা টেবিলের উপর রাখা আছে। অর্থাৎ এখানে যদি আমি এই সেন্টেন্সটাকে, এই অংশটাকে, সেন্টেন্সের এই অংশটাকে আলাদা করে বলতে চাই এবং এই অংশটাকে না বলি, তাহলে পরে কি হবে? অর্থটা দেখো সম্পূর্ণ হচ্ছে না, যেটা টেবিলের উপর আছে। তোমরা প্রশ্ন করবে, ম্যাম কোনটা টেবিলের উপর আছে? তাহলে এই কোনটার উত্তর আমি কোথায় পাচ্ছি? দেখো প্রথম অংশটাতে, যেটা কিনা প্রিন্সিপাল ক্লজ, হি গেভ মি আ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল, অর্থাৎ যেটা বলতে এই বইটা বোঝাচ্ছে। তাহলে এই যে অংশটা, এটাও একটা ক্লজ, এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে সাবঅর্ডিনেট, মানে হচ্ছে ডিপেন্ডেন্ট, সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? তাহলে আমরা এখানে কটা ক্লজ পেলাম? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম। আরেক ধরনের ক্লজ আছে, ধরো আমি এখানে বললাম হি গেভ মি এ বুক অ্যান্ড হিজ ব্রাদার গেভ মি এ পেন। He gave me a book and his brother gave me a pen. তাহলে কি হয়? আমি যদি এই অ্যান্ডটা না তুলে নিই এখান থেকে, তাহলে আমি সেন্টেন্সটাকে দেখো দুটো ভাগে ভাগ করতে পারি। হি গেভ মি এ বুক একটা ভাগ, যেটা তার অর্থটা সম্পূর্ণ। অ্যান্ডটা তুলে নিলে পরে হিজ ব্রাদার গেভ মি আ পেন, তার ভাই আমাকে একটা পেন দিয়েছিল, এখানেও অর্থটা সম্পূর্ণ। অর্থাৎ দুটোই প্রিন্সিপাল ক্লজ, কোনোটা সাবঅর্ডিনেট ক্লজ না, কেউ কারো উপর অর্থের জন্য নির্ভরশীল নয়। তাহলে এখানে আমি কি ইউজ করেছি? অ্যান্ড বলে একটা লিঙ্কার ইউজ করেছি, করে আমি এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছি। তাহলে এই যে দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হলো, এটার নাম তখন পরিবর্তন হয়ে যাবে। তখন আমি এদেরকে প্রিন্সিপাল ক্লজ বলবো না, তখন আমি কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কোন কোন ক্লজ পেলাম? একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা পেলাম কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? এবার দেখো খুব ভালো করে, ওই আমি যে এক্সাম্পলগুলো দেখালাম সেটা যদি দেখো, তাহলে পরে আমি যখন একটাই প্রিন্সিপাল ক্লজ ইউজ করছি, যেমন হি গেভ মি আ বুক, আমি যদি একটা প্রিন্সিপাল ক্লজ ইউজ করি তাহলে এটা হলো গিয়ে সিম্পল সেন্টেন্স। মানে সিম্পল সেন্টেন্সে আমি কি পাবো? একটা প্রিন্সিপাল ক্লজ পাবো। আমার দুটো বা তিনটে প্রিন্সিপাল ক্লজ, মানে একের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে না, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার যখন আমি এর আগে লিখেছিলাম যে হি গেভ মি এ বুক হুইচ ওয়াজ লাইং অন দ্য টেবল, সেখানে কি হচ্ছে? একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল। তাহলে সেই একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলিয়ে কি তৈরি হলো? কমপ্লেক্স সেন্টেন্স। আবার এইখানে দেখো আমি লিখেছি হি গেভ মি এ বুক অ্যান্ড হিজ ব্রাদার গেভ মি আ পেন। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ মিলে একটা লিঙ্কার দিয়ে তৈরি হলো কি? কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স থাকে বা প্রিন্সিপাল ক্লজ থাকে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা কি মাথায় নিলাম? যে সিম্পল সেন্টেন্সে আমি একটাই প্রিন্সিপাল ক্লজ পাবো,
কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, একটি বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি, আমি মিনিমাম দুটো আমাকে প্রিন্সিপাল ক্লজ রাখতেই হবে, যেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এবং তার বেশিও থাকতে পারে। অর্থাৎ দুইয়ের কম কখনোই কম্পাউন্ড সেন্টেন্সে হবে না, মিনিমাম দুটো আমাকে সিম্পল সেন্টেন্স জুড়ে লিঙ্কার দিয়ে জুড়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে। এই হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের মোটামুটি একটা ধারণা। আমি একটা করে উদাহরণ আবার লিখে দিচ্ছি যাতে আইডিয়াটা খুব ক্লিয়ার হয়। প্রথম আমি একটা যেটা বললাম সেটার একটা ছোট্ট সিম্পল সেন্টেন্স, আমি কি পাবো, ওয়ান প্রিন্সিপাল ক্লজ, একটু অ্যাব্রিভিয়েশনে লিখছি, প্রিন্সিপাল পিআর মানে হচ্ছে প্রিন্সিপাল, সিএল মানে হচ্ছে ক্লজ, একটাই থাকছে, ঠিক আছে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে কি হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ, একটা বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ। আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে আমার থাকছে টু প্রিন্সিপাল ক্লজ, যেটার আসল নাম কি বললাম, যে নামটা পরিবর্তিত হয়, কি হয়ে গেছে, কোঅর্ডিনেট ক্লজ, দুই বা তার বেশি থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে। এবার তোমরা যেটা এটার এক্সারসাইজ যেভাবে করবে সেটা হচ্ছে, তোমাদের দেখবে গ্রামার বই খুলবে কিংবা তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো খুলবে, সেখানে দেখবে ছোট ছোট সিম্পল সেন্টেন্স দিয়ে ওখানে তোমাদের বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করো কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত করো, এরকম বলা হয়েছে। সেক্ষেত্রে তখন তোমাদের কি করতে হবে, ক্লজ জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাকে কি কি ক্লজ ইউজ করতে হবে সেটা ভালো করে আমাদের জানতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমি কি ধরনের লিঙ্কার ব্যবহার করতে পারি সেগুলো আমাদের জানতে হবে। অথবা তোমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটাও দিতে পারে, একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দিল, বলল এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করো কিংবা কম্পাউন্ডে পরিণত করো, এরকম ট্রান্সফরমেশনে তোমাদের আসতে পারে। আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে পরে কিভাবে তোমরা কি কি ক্লজ ইউজ করবে, কি ধরনের ক্লজ ইউজ করে তোমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারো, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটি বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমাকে কি, তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে আমাকে সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহার করতে হচ্ছে। এই সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে তিন রকম হয়। কি রকম? একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা কিন্তু এই টার্মগুলোর সঙ্গে অনেক ছোট ক্লাস থেকে পরিচিত। নাউন আমরা জানি কি, নাউন হচ্ছে বাংলাতে কি, যে নাম বোঝায়, যদি আমি বলি বিশেষ্য কোনো কিছুর নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। আর অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, অর্থাৎ নাউনকে সে কোয়ালিফাই করে। আর অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়ার অবস্থা বোঝায়, অর্থাৎ ভার্বের সঙ্গে এটা রিলেটেড, ভার্বকে সে কোয়ালিফাই করে। তা এই তিন ধরনের ক্লজ আমরা এই নামটা থেকেই স্পষ্ট বুঝতে পারছি যে এই তিন ধরনের ক্লজ যখন আসছে তখন নাউন ক্লজ নাউনের মতো ব্যবহার করে, অ্যাডজেক্টিভ ক্লজ আচরণ করে অ্যাডজেক্টিভের মতো, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ আচরণ করে অ্যাডভার্বের মতো। এবার আমরা দেখব যে নাউন ক্লজ আমরা কিভাবে ইউজ করতে পারি। আমরা যখন নাউন ক্লজ ইউজ করব সেক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি।
প্রথমে আমরা বুঝে নিই নাউন কোথায় কোথায় ব্যবহার হয়। ফর এক্সাম্পল, যেমন আমি যদি বলি শ্যামল ইজ এ গুড বয়, যদি আমি এইরকম ভাবে একটা সেন্টেন্স লিখি তাহলে পরে আমরা কি দেখব, শ্যামল হচ্ছে নাউন, আবার বয়ও হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের কোথায় কোথায় বসেছে, শ্যামল হচ্ছে সাবজেক্টের জায়গায় বসেছে এবং বয়টা হচ্ছে অবজেক্টের জায়গায় বসেছে। তাহলে নাউনের জায়গা কোনটা, আমি সেন্টেন্সের মধ্যে দেখে নিলাম সাবজেক্টের জায়গা এবং অবজেক্টের জায়গা, এই দুটো হচ্ছে এখানে আমরা নাউনের জায়গা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা যখন ক্লজটা বসাবো তখন আমি সাবজেক্টের জায়গাতেও বসাতে পারি, আবার অবজেক্টের জায়গাতেও বসাতে পারি। কেমন ভাবে দেখো, এগুলো দারুণ মজা আছে জানো তো, এগুলো যখন এক্সারসাইজগুলো করবে দেখবে ওগুলো করতে খুব ইন্টারেস্ট লাগছে। যেমন ধরো আমি দুটো সেন্টেন্স নিলাম, মাই ফ্রেন্ড উইল কাম, আমার বন্ধু আসবে, ইট ইজ known to me, এটা আমার কাছে জানা। মাই ফ্রেন্ড উইল কাম, ইট ইজ নোন টু মি। সেন্টেন্স দুটো দেখেই বুঝতে পারছো যে এগুলো সিম্পল সেন্টেন্স, কেননা এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ আছে এই সেন্টেন্স দুটোতে। এবার আমি যদি বলি যে এটা নাউন ক্লজ দিয়ে আমরা জুড়ে দেব সেন্টেন্সটাকে, তাহলে আমি কিভাবে করব, যেরকম আমি সাবজেক্টের জায়গায় যদি বসাই তাহলে আমি লিখলাম দ্যাট মাই ফ্রেন্ড উইল কাম ইজ নোন টু মি। তাহলে দেখো ইট ইজ নোন টু মি ছিল দ্বিতীয় সেন্টেন্সটা, সেখানে ইট ছিল সাবজেক্ট, আমি ইট এই শব্দটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমি প্রথম সেন্টেন্সের মাই ফ্রেন্ড উইল কাম এটা যুক্ত করে দিলাম, আর যেটা নাউন ক্লজের লিঙ্কার হিসাবে আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে দ্যাট। যেহেতু আমি সাবজেক্ট পজিশনে এটাকে বসাচ্ছি তাহলে আমি দ্যাটটাকে আগে দেব, কারণ এটা হচ্ছে সাবজেক্ট পজিশন হচ্ছে সেন্টেন্সের প্রথমে। তাহলে দ্যাট মাই ফ্রেন্ড উইল কাম ইজ নোন টু মি, বোঝা গেল এটা সাবজেক্ট পজিশনে। আবার এই একই সেন্টেন্সকে যদি আমি অবজেক্ট পজিশনে নাউন ক্লজকে বসাতে চাই তাহলে পরে আমি কি করব, তাহলে পরে আমি করব I know that my friend will come। I know এর বদলে এটাও ব্যবহার করতে পারো, it is known to me, এটা আমার কাছে জানা যে আমার বন্ধু আসবে। তাহলে এই সেন্টেন্সটা দেখো, ইট ইজ নোন টু মি দ্যাট মাই ফ্রেন্ড উইল কাম, এই যে মাই ফ্রেন্ড উইল কাম এটা এই ক্লজটা বসালাম আমি, এটা কিন্তু সেন্টেন্সের শেষের দিকে বসালাম, অর্থাৎ আমি অবজেক্ট পজিশনে বসালাম। ঠিক আছে, এরকম ভাবে আমরা নাউন ক্লজ জুড়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ একটু আগেই কি বললাম যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। এবার অ্যাডজেক্টিভ ক্লজে আমি ঠিক এই রকমই নাউন ক্লজের মতো দুটো ছোট ছোট সিম্পল সেন্টেন্স নেব। কি রকম, My father went to a village। নিলাম আমার বাবা একটি গ্রামে গিয়েছিলেন। He was born there, অর্থাৎ তিনি সেখানে জন্মগ্রহণ করেছিলেন।
এই হচ্ছে দুটো সিম্পল সেন্টেন্স। এটাকে আমি কি করব, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জুড়ে দেব। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, আমাকে খুঁজতে হবে যে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন নাউন বা প্রোনাউনের সঙ্গে আমি এটাকে জুড়ে দিতে পারি। কারণ আমরা জানি কি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে দেখো, মাই ফাদার ওয়েন্ট টু এ ভিলেজ, একটা গ্রামে গিয়েছিলেন আমার বাবা, এই গ্রামের সম্পর্কেই কিন্তু বলা হচ্ছে হি ওয়াজ বর্ন দেয়ার, অর্থাৎ সেই গ্রামে তিনি জন্মেছিলেন। তাহলে গ্রামের সঙ্গে গ্রাম এই শব্দটা দিয়ে কি এই দুটো সেন্টেন্স সম্পর্কযুক্ত। তাহলে আমি ভিলেজটাকে আইডেন্টিফাই করলাম যে একে ডেসক্রাইব করছে এই সেন্টেন্সটা। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করব, আমি ভিলেজ where he was born, তাহলে মাই ফাদার ওয়েন্ট টু আ ভিলেজ, আমার বাবা একটি গ্রামে গিয়েছিলেন যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এই যে যেখানে, ওয়্যার, এই লিঙ্কারটা ব্যবহার করে আমি এই ক্লজটা, অ্যাডজেক্টিভ ক্লজটাকে তৈরি করলাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রিন্সিপাল ক্লজটা আমি লিখলাম, মাই ফাদার ওয়েন্ট টু এ ভিলেজ, আমার বাবা গ্রামে গিয়েছিলেন, দেখো WH ওয়ার্ড দিয়ে যে লিঙ্কারটা আছে সেটা কিন্তু যে নাউনটাকে এই ক্লজটা ডেসক্রাইব করছে সেই নাউনটার ঠিক পাশে বসেছে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের একটা মানে দেখা গেছে যেখানে যেখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার হয়েছে সেখানে সেখানেই আমরা সেন্টেন্সটাকে এমনভাবে লিখেছি যেখানে যে নাউনটাকে ডেসক্রাইব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজটা ঠিক তার পাশেই বসেছে। এভাবেই আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে আমরা আসবো অ্যাডভার্বিয়াল ক্লজে। অ্যাডভার্ব কাকে বলে একটু আগেই আমরা আলোচনা করেছি। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াকে যে ডেসক্রাইব করছে, ভার্বকে যে ডেসক্রাইব করছে সেই হচ্ছে অ্যাডভার্ব। এবার আমি বললাম, আচ্ছা, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। তারপরে লিখলাম I could not go to school, আমি স্কুলে যেতে পারিনি। তাহলে দুটো সেন্টেন্স কি, আমি অসুস্থ ছিলাম, আমি স্কুলে যেতে পারিনি। ঠিক আছে, এবার দেখো দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কোথায় আমাকে আগে খুঁজে বার করতে হবে। যেহেতু আমি অসুস্থ ছিলাম সেই জন্য আমি যেতে পারিনি, তাহলে যাওয়া হচ্ছে একটা ভার্ব, could not go এই ফ্রেজটার সঙ্গে কারণ হিসেবে এই সেন্টেন্সটা, তাই তো? তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত এটা। সুতরাং আমি তখন কি করতে পারবো, as এই শব্দটা বসালাম, as I was ill দিয়ে কি বললাম, I could not go to school। দেখো কি সামান্য পরিবর্তন করে আমি একটা সুন্দর অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে জুড়ে দিলাম। as I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম, I could not go to school। ঠিক আছে, আবার একটা মজার জিনিস দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে অনেক সময় আমাদের না গুলিয়ে যায়। কিরকম, যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি, টেল মি দ্য টাইম when he will come। আবার এই একটাই সেন্টেন্স একটু চেঞ্জ করে লিখলাম, টেল মি when he will come। একই জিনিস বলছি, কিন্তু আমাকে বলো যে সে কখন আসবে। এই সেন্টেন্সটাই আমি দুভাবে লিখলাম, একটা হচ্ছে টেল মি দ্য টাইম when he will come, আরেকটা লিখলাম টেল মি when he will come। এবার বলো তো
কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি এই দুটো ক্লজ ব্যবহার করেছি এই দুটো সেন্টেন্সের মধ্যে। দেখো খুব ভালো করে লক্ষ্য করে, টেল মি দ্য টাইম, সব এই যে শব্দটা টাইম সময়, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এই নাউনকে ডেসক্রাইব করছে কে? এই ক্লজটা। আমরা কি শিখলাম? যে নাউনকে ডেসক্রাইব করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল কিরম মজার? দেখো আবার এই যে টেল মি, আমাকে বলো, কি বলবো? বলা, এটা একটা ক্রিয়া, ভার্ব। তাহলে এটা কি বলবো? উত্তর দেখো। এটা অনেকেই খুব মানে কঠিন মনে করে। আমি যখন স্কুলে পড়াই বা এই ধরনের বিষয় আলোচনা করি, তখন কিন্তু আমরা অনেক সময়তেই দেখি স্টুডেন্টরা ক্লজ নিয়ে খুব কনফিউজড হয়ে যাচ্ছে। দেখো এরকম সহজ সরলভাবে বুঝে নিলে পরে তোমাদের কিন্তু কনফিউশনের কোনো জায়গাই নেই। আর একটা কথা বলে দিই বন্ধুরা, যে তোমরা দেখছো বিশ্ব বাংলা সংবাদের অনলাইন ক্লাস। এখানে বিশ্ব বাংলা সংবাদের ফেসবুক পেজে তোমরা এই ক্লাসগুলোকে পেতে পারো, এবং সেই সঙ্গে তোমরা যেটা পেতে পারো, ইউটিউব চ্যানেলে যেতে পারো বিশ্ব বাংলা সংবাদের, সেখানেও তোমরা এই ক্লাসগুলো পাবে। আচ্ছা, হ্যাঁ, প্রিয়াংশু বলেছে ম্যাম মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলবেন। আর সুনিতা গুহ বলেছে ম্যাম নোটিশটা একটু বুঝিয়ে দেবেন। ঠিক আছে, নোটিশটা আমি নিশ্চয়ই বুঝিয়ে দেব। আর মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্নটা অবশ্যই আমি আলোচনা করব। আমি ক্লাসের শুরুতেই বলেছি যে টেক্সচুয়াল কোয়েশ্চেন কিভাবে আসে, কীরকমভাবে উত্তর করবে, সেগুলো আমি একটু পরের দিকে আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো বিশ্ব বাংলা সংবাদের অনলাইন ক্লাস। আমরা আলোচনা করছিলাম ক্লজ। এবার আমরা মোটামুটিভাবে ক্লজটা বুঝে ফেলেছি। এরপরে আমার আগের যে 7th এপ্রিলের ক্লাসটা ছিল 9-10-এর জন্য, সেখানে একজন অনুরোধ করেছিল ন্যারেশন চেঞ্জ একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি আজকে এখন একটু ন্যারেশন চেঞ্জের দিকে যাচ্ছি, যদিও হয়তো খুব সংক্ষেপে আমাকে এটা বোঝাতে হবে। 10:30 বাজে। আমি ন্যারেশন চেঞ্জটা যাচ্ছি। এবার ন্যারেশন চেঞ্জ তোমাদেরকে ন্যারেশন মানে হচ্ছে বর্ণনা করা। কিভাবে বর্ণনা করব? দুভাবে বর্ণনা করা যেতে পারে। একদম মানে সহজভাবে বুঝে নাও দুভাবে। একটা হচ্ছে তুমি ধরো মাকে বলছো যে মা আজকে ম্যাডাম বললেন ক্লজটা বুঝে নিলে পরে এক্সারসাইজগুলো করতে খুব মজা। তাহলে তুমি এটা কি করলে? যে মাকে ম্যাম কি বলেছেন সেটা তোমরা রিপোর্ট করলে, অর্থাৎ জানালে পরোক্ষভাবে যে ম্যাম এটা বলেছেন। আবার যদি ধরো আমি যে বক্তব্যটা দিচ্ছি সেইটাই যদি তুমি একদম হুবহু মার কাছে তুলে ধরো, তাহলে কি বলবে? যে মা আজকে ম্যাম বললেন আমাদের তোমরা না ক্লজটা যখন করবে তখন খুব মজা পাবে। তাহলে কি হচ্ছে? দুরকম ভাবে বর্ণনা হচ্ছে, একটা হচ্ছে পরোক্ষভাবে, আরেকটা হচ্ছে প্রত্যক্ষভাবে। তাহলে আমি যে প্রত্যক্ষভাবে যেটা তুমি বক্তব্যটা তুলে ধরছো সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, প্রত্যক্ষ উক্তি বাংলা ব্যাকরণে পড়বে। আবার যেটা তুমি রিপোর্ট করছো, অর্থাৎ আমার ডায়ালগটা তুমি যখন রিপোর্ট করছো কাউকে বলছো পরোক্ষভাবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। বোঝা গেল? এটা নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে ন্যারেশনের আমি দুটো দিক পাচ্ছি, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার যেটা তোমাদের প্রশ্নে আসে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ কি করে করব, বা ইনডাইরেক্ট স্পিচ থেকে কি করে ডাইরেক্ট স্পিচে কনভার্ট করব, এই হচ্ছে তোমাদের প্রশ্ন আসে। এটাকেই বলা হয় ন্যারেশন চেঞ্জ। এবার আমরা কিছু জিনিস, আমরা মনে আছে যে আমরা আগের ক্লাসে 5 টাইপস অফ সেন্টেন্সেস করেছিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমি এই 5 রকম সেন্টেন্স একটা করে উদাহরণ দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ন্যারেশন চেঞ্জ করবে। ঠিক আছে, যেমন আমি প্রথম দেখাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি একটা নিচ্ছি, যেমন হি
said I am writing a poem. এটা আমি লিখলাম হি সেড আই অ্যাম রাইটিং আ পোয়েম। দেখো এটা আমি কি স্পিচ লিখেছি? ডাইরেক্ট স্পিচ, কেননা তার বক্তব্যটা আমি হুবহু তুলে ধরেছি। হি সেড কমা দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে তার বক্তব্যটা আমি তুলে ধরেছি। এইবার এই যে ডাইরেক্ট স্পিচ আমি লিখলাম, এটার দুটো অংশ। একটা অংশ দেখো ইনভার্টেড কমার বাইরে আছে, এই অংশটা কমার আগে ইনভার্টেড কমার বাইরে এটা রয়েছে। এখানে যে ভার্বটা রয়েছে তাকে আমি বলবো রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে ভার্বটা রিপোর্ট করছে, রিপোর্টিং ভার্ব। আর এই অংশটাকে আমি কোন স্পিচটাকে রিপোর্ট করব? এই স্পিচটাকে, তাহলে এই স্পিচটাকে আমি বলবো রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? এই হচ্ছে দুটো অংশ ডাইরেক্ট স্পিচের। এবার আমি যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, তখন আমি কি লিখব? আমি লিখব হি সেড দ্যাট। এখানে আই মানে কে? আই বলতে কাকে বোঝাচ্ছে? হি, যে স্পিকার সে। তাহলে আমাকে আই এর বদলে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কি লিখতে হবে? হি। ঠিক আছে? হি ওয়াজ writing a poem. He said that he was writing a poem. এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে আমি কনভার্ট করলাম। দেখো কোথায় কোথায় আমি পরিবর্তন করলাম। প্রথমত কমা, ইনভার্টেড কমাটা দেখো ইনডাইরেক্ট স্পিচে নেই। এবার তার বদলে আমি কি করলাম? এখানে দ্যাট একটা লিঙ্কার বসালাম। সে বলেছিল যে, এই যে শব্দটা সেটা হচ্ছে দ্যাট। হি ওয়াজ রাইটিং আ পোয়েম, তাহলে আমি আগেই বললাম কি আই মানে হচ্ছে হি, তাহলে পরে এখানে হি বসালাম। আর এই যে অ্যাম, রিপোর্টেড স্পিচের যে ভার্ব অ্যাম রাইটিং, এখানে এই অ্যাম এর টেন্সটা দেখো এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, এখানে আমি চেঞ্জ করে পাস্ট টেন্স করলাম। কেন করলাম? তার কারণ হচ্ছে এই দেখো এখানে রিপোর্টিং ভার্ব বলেছিলাম হি সেড, এই সেড ভার্বটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্স, V2 ফর্মে রয়েছে। তোমরা জানো ভার্বের তিনটে ফর্ম, V1, V2, V3 তোমরা পড়েছো। তাহলে এই যে V2 ফর্ম, এই V2 ফর্মে আমি কনভার্ট করব এই রিপোর্টেড স্পিচের ভার্বটাকে। তাহলে হি ওয়াজ রাইটিং আ পোয়েম। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি যখন ন্যারেশন চেঞ্জ করব। এবার আমি করব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে। একটা জিনিস মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়। একটা হচ্ছে ইয়েস নো টাইপ, অর্থাৎ হ্যাঁ বা না বাচক। কিরকম? যেমন আমি যদি বলি তোমরা কি আজকে ব্রেকফাস্ট খেয়েছো, তাহলে উত্তর কি হতে পারে? হ্যাঁ খেয়েছো অথবা না খাইনি। এই যে ইয়েস নো টাইপ আনসার হচ্ছে, সেটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে WH কোয়েশ্চেন, মানে কি আমি যদি বলি তোমরা কি খেয়েছো ব্রেকফাস্টে, তাহলে এই কি, হোয়াট বা উইচ, এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর কখনোই ইয়েস নো আসবে না, তাই তো? তাহলে পরে এটাকে বলা হচ্ছে কি WH কোয়েশ্চেন। এবার এই দু ধরনের কোয়েশ্চেনের যখন আমি ন্যারেশন চেঞ্জ করব, তখন তার নিয়মটা কি রকম? যেমন টিচার সেড, have you done the task? ঠিক আছে? তাহলে টিচার সেড হ্যাভ ইউ ডান দ্য টাস্ক মানে কি টিচার বললেন কি তুমি কি তোমার টাস্কটা করেছো, তাহলে তার উত্তর কি হতে পারে? হ্যাঁ করেছি কিংবা না করিনি। তাহলে এটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। তাহলে আমি এটা কি করে করব? টিচার আস্কড, টিচার জিজ্ঞাসা করলেন। এবার আমি আগেরটাতে কি লিঙ্কার বসিয়েছিলাম? দ্যাট, কিন্তু এখানে দ্যাট বসাবো না, কি বসাবো? ইফ। ইফ
আর এই যে কোয়েশ্চেন আছে এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে পড়েছো কোয়েশ্চেন থেকে কি করে স্টেটমেন্ট করতে হয় অথবা স্টেটমেন্ট থেকে কি করে কোয়েশ্চেন করতে হয়। আমরা এটাকে কি করব, ইফ ইউ মানে কি এখানে ছাত্ররা, তাহলে আমরা স্টুডেন্টস লিখতে পারি, দ্য স্টুডেন্টস। ইফ দ্য স্টুডেন্টস, হ্যাভটা আমি আগে কি বললাম যে এটা এই রিপোর্টিং ভার্বের টেন্সটা নিয়ে নেবে, তাহলে হ্যাভটা হয়ে যাবে হ্যাড। ইফ দ্য স্টুডেন্টস হ্যাড ডান দ্য টাস্ক, এটা হচ্ছে আমি ইয়েস নো টাইপের ন্যারেশন চেঞ্জ করলাম। টিচার আস্কড ইফ দ্য স্টুডেন্টস হ্যাড ডান দ্য টাস্ক। আবার যদি আমি এটাই একটু WH কোয়েশ্চেন করি, টিচার সেড হোয়াট হ্যাভ ইউ ডান, তোমরা কি করেছো, এটা যদি টিচার জিজ্ঞাসা করেন তাহলে কি হচ্ছে, তার উত্তর কি ইয়েস নো হচ্ছে, হচ্ছে না। তাহলে এখানে হোয়াট এই WH শব্দটা দিয়ে আমরা কোয়েশ্চেনটা পেয়েছি, তাহলে এটা WH কোয়েশ্চেন টাইপ। তখন কি বলবো, টিচার আস্কড হোয়াট, তার মানে এখানে দেখো WH ওয়ার্ডটাই কিন্তু সরাসরি বসে গেল, এখানে দ্যাট ইফ এগুলো কিচ্ছু বসলো না, সোজা WH শব্দটা বসিয়ে দাও এবং তারপরে এটাকে অ্যাসার্টিভে পরিণত করো, হোয়াট দ্য স্টুডেন্টস হ্যাড ডান। ঠিক আছে, তাহলে দেখো ইয়েস নোট থেকে পার্থক্য হচ্ছে আমি কোনোভাবেই এখানে ইফ বসালাম না লিঙ্কার হিসেবে, তার বদলে আমি WH শব্দটাই বসিয়ে দিলাম, দিয়ে এই কোয়েশ্চেনটাকে আমি অ্যাসার্টিভে পরিণত করলাম এবং করে এখানে ভার্বের টেন্সটা এই রিপোর্টিং ভার্বের টেন্সের সঙ্গে মিলিয়ে সেটা পরিবর্তন করে লিখলাম। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো যে রিকোয়েস্ট, অর্ডার ইত্যাদি বোঝায়। হি সেড টু মি ক্লোজ দ্য ডোর, তাহলে এটা কি, দরজাটা বন্ধ করো, এটা তো অবশ্যই একটা অর্ডার। তাহলে পরে আমি সেটা কিভাবে চেঞ্জ করব, হি অর্ডারড মি, তার মানে সে কি ভঙ্গিতে বলছে সেটা আমি এখানে সেড এর বদলে আমি সেই ভার্বটা ব্যবহার করলাম, হি অর্ডারড মি। এরপরে টু এই প্রিপোজিশনটা বসাও, বসিয়ে এটাকে লিখে দাও, টু ক্লোজ দ্য ডোর। আসলে না ইংরেজিটা জানো তো মানে কোনো হাতি ঘোড়া বিষয় নয়, খুব সহজভাবে প্যাটার্নটা বুঝে নাও, দেখবে ইংরেজি লেখাটা তুমি নিজেই লিখতে পারছো। হ্যাঁ, তাহলে এটা দেখো কত সহজ, হি অর্ডারড মি টু ক্লোজ দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স গেল। এরপরে আমি যদি অপটেটিভ সেন্টেন্সের করি, অপটেটিভ সেন্টেন্স মানে প্রেয়ার বা উইশ, তাহলে মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন, কি বললেন, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, এটা কি একটা ইচ্ছা বা প্রার্থনা মায়ের, তাই তো। তাহলে পরে আমি কি বলবো, মাই মাদার উইশড বা প্রেডও দিতে পারো, আমি উইশ দিলাম, দ্যাট গড, এটাকেও আমি কি করব, এই যে অপটেটিভ সেন্টেন্সটা মে গড ব্লেস ইউ, এটাকেও আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। অর্থাৎ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই কোটেশনের মাধ্যমে মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা যে ফর্মেই থাকুক না কেন সেটাকে আমি অ্যাসার্টিভে পরিণত করব। তাহলে দ্যাট গড মাইট ব্লেস মি, ঠিক আছে, অ্যাসার্টিভে পরিণত করলাম, মে পাস্ট টেন্স মাইট হয়ে গেল, যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে সেড, আমরা পাস্ট টেন্সে পরিণত করে দিলাম। এরপরে বাকি থাকে আমাদের শেষ যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি মানে বিস্ময়বোধক সেন্টেন্স। আমি যদি বলি শি সেড হোয়াট আ নাইস
ফ্লাওয়ার, কি সুন্দর ফুল কেউ যদি বলে, তাহলে পরে সেটা হচ্ছে কি অতিরিক্ত আবেগ প্রকাশ করছে, অতিরিক্ত আবেগ বা আনন্দ, সেই জন্য সেটা এক্সক্ল্যামেটরি। তাহলে আমাকে ভার্বের ক্ষেত্রেও সেটাকেই মানে সেই এক্সপ্রেশনটা, সেই মুডটাকে ফোটাতে হলে আমাকে ভার্বের ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে হবে। কোথায় সেড এর বদলে আমি বলবো শি এক্সক্লেইমড ইন জয়, আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল দ্যাট, এখানে কিন্তু আমি আবার দ্যাট লিঙ্কারে ফিরে গেলাম, দ্যাট হোয়াট এ নাইস ফ্লাওয়ার। তোমরা এক্সক্লামেটরি থেকে যখন অ্যাসার্টিভ করো যেভাবে করো, তাহলে আমি বলবো কি ইট ওয়াজ আ ভেরি নাইস, এই যে অতিরিক্ত আবেগটা আমি ভেরি শব্দটা দিয়ে প্রকাশ করলাম, ভেরি নাইস ফ্লাওয়ার। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? She exclaimed in joy that it was a very nice flower. এই হচ্ছে আমি মানে খুব সংক্ষিপ্ত করে ন্যারেশন চেঞ্জের যে বিভিন্ন ধরনের সেন্টেন্স, সেগুলো কি করে ন্যারেশন চেঞ্জ করব সেটা আমি বোঝালাম। এরপর আমরা চলে যাচ্ছি এখানে যে দুটো নোটিস যেটা বলা হয়েছে যে একটু নোটিসটা বুঝিয়ে দেবেন, সুনিতা গুহ বলেছে, তাহলে আমি একটু চলে যাচ্ছি নোটিসের ক্ষেত্রে, ঠিক আছে? নোটিসটা বলে তারপরে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বলবো, হয়ে যাবে। আচ্ছা, প্রথম আমি তোমাদের একটুখানি বলি যে কেন আমরা নোটিসটা দিই। তোমরা তো নিশ্চয়ই এই যে 9 বা 10-এ পড়ছো, তোমরা তো নিশ্চয়ই কিছু না কিছু নোটিস দেখেছো। স্কুলে নোটিস দেওয়া হয়, তোমার পাড়ার ক্লাব থেকে নোটিস হতে পারে, অথবা অনেক সময় তোমরা কাগজে কিংবা বিভিন্ন গণমাধ্যমে তোমরা নোটিস দেখে থাকো। নোটিসটা দেওয়া হয় কেন? আসলে কোনো বিষয় যদি কাউকে মানে একটা কিছু সংখ্যক লোককে জানাতে হয়, তাহলে পরে সব সময় হয়তো প্রতিজনকে গিয়ে জানানো সম্ভব হয় না। সেক্ষেত্রে একটা নোটিশ বা বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সেই ইনফরমেশনগুলো জানাই। কীরকম? যেমন ধরো আমরা যদি আজকে দেখি যে আমরা আমাদের স্কুল মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহে খুলবে, তখন 5th জুন আমরা একটা বিশেষ দিন পাবো, সেটা হচ্ছে কি বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এবার ধরো তোমরা সেই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে স্কুলে পালন করতে চাও, ঠিক আছে? এবার তোমরা গোটা স্কুলকে কি করে জানাবে? তোমাদের মধ্যে নিশ্চয়ই একজন স্টুডেন্ট সেক্রেটারি থাকবে, যে হচ্ছে একদম প্রিন্সিপাল হেড বয়, যে সবার ইনফরমেশনগুলো টিচারদেরকে দেন এবং টিচাররা আবার তার মাধ্যমে ইনফরমেশনগুলো মানে সমস্ত স্টুডেন্টদের দেন। তাহলে তুমি হচ্ছে স্কুলের সেক্রেটারি স্টুডেন্টদের, ঠিক আছে? তাহলে তুমি স্টুডেন্টদেরকে জানাচ্ছ যে আমরা 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করতে চলেছি স্কুলে, এবং সেটা কিভাবে পালন করব? তোমরা যে 100 জন স্টুডেন্ট, তোমরা একটা করে স্যাপলিং নিয়ে আসবে, স্যাপলিং মানে চারা গাছ, সেটা নিয়ে আসবে, এবং আমরা একটা জায়গা নির্বাচন করেছি যেখানে গিয়ে এই 100টা চারা গাছ পুঁতবো, ঠিক আছে? তো এই নোটিশটা আমরা দেব। কিভাবে দেব? প্রথমেই নোটিশ দিতে গেলে সেটা তো কোনো সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে সেই সংস্থার নামটা আমাকে, আমি না উপরের এটা একটু মুছে দিই তাহলে আমার পক্ষে সুবিধে হবে, সংস্থার নামটা আমাকে লিখতে হবে। তাহলে কি, ধরো তোমাদের স্কুল থেকে দিলে তোমরা এটাকে কি বলবে? তোমাদের স্কুলের নাম দেবে, এবং সেটা ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে দেবে, নেম অফ স্কুল, অর্থাৎ যার যার স্কুলের নাম এখানে দেবে, ঠিক আছে? তারপরে নোটিশ শব্দটা যেন অবশ্যই ব্লক লেটারে হয় এবং এইটা আন্ডারলাইন করবে। নোটিশ গেল। এবার ধরো তোমরা তো স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে ধরো তোমাদের বছরে 10টা নোটিশ দিতে হবে, তাহলে নোটিশের একটা নাম্বার থাকবে, ধরে নিলাম এটা হচ্ছে 2 নম্বর নোটিশ, ঠিক আছে? তাহলে এখানে রেফারেন্স নাম্বার থাকবে একটা, রেফারেন্স নাম্বার 02। কেন 0 বসালাম? কারণ তার আগে তাহলে আর কোনো ডিজিট বসানো যাবে না কোনোভাবেই। আমি 0টা মানে এটা হচ্ছে 2,
2 এর আগে আমি যদি 1 বসিয়ে দিই কোনোভাবে বা কোনোভাবে পড়ে গেল পেনের দাগ, তাহলে তো আমার নাম্বারটা ভুল হয়ে যাবে, সেই জন্য 02 বসালাম। ঠিক আছে, এবার আমি কোন ডেটে নোটিশ দিচ্ছি, ধরে নাও আমি আজকের ডেটে নোটিশ দিচ্ছি, অর্থাৎ আজকে হচ্ছে 23 এপ্রিল 2020, এটা আমি দিলাম। ঠিক আছে, তাহলে আমার ডেট হয়ে গেল, রেফারেন্স নাম্বার হয়ে গেল। এবার আমাকে যেটা দিতে হবে, তোমরা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারে কি করেছো, তোমরা সাবজেক্ট দিয়েছো, অর্থাৎ সেটা কি সাবজেক্টের উপরে লেটার হচ্ছে বা নোটিশ হচ্ছে সেটা তোমাকে দিতে হবে। এটা আমরা নোটিশ করছি, তাহলে আমরা নোটিশের সাবজেক্ট দেবো। তাহলে এটা কি করব, এটা লিখব যে অবজার্ভিং world environment, এখানে পুরোটা ধরলো না, এখানে লিখলাম এনভায়রনমেন্ট ডে। ঠিক আছে, অবজার্ভিং ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাহলে আমরা এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা অবজার্ভ করব, এটা হচ্ছে মূল বিষয়। এবার যারা যারা ইন্টারেস্টেড তারা তারা এটা পড়বে। এবার আমরা চলে যাব বডি অফ দ্য নোটিসে। কি লিখবো, যেমন প্রথমেই কিছু, এটা একটু মুছে দিলাম, যেমন যখন বডি অফ দ্য নোটিসে আসছি তখন আমাদের কিছু সেট ফ্রেজ ব্যবহার করতে হবে, যেরকম যে সকলকে জানানো হচ্ছে যে, এটা হচ্ছে মানে এই ধরনের একটা ট্রেডিশনাল ফর্ম আছে, সেই ফর্মটাকে তোমাকে ব্যবহার করতে হবে। কিরকম, অল, ধরে নাও তোমাদের স্টুডেন্টদের জন্য, তো তাহলে পরে আমি এটা কি করতে পারি, অল স্টুডেন্টস are notified that, ঠিক আছে, all students are notified that, তাহলে আমি তারপরে লিখতে পারি কি, যে world environment, we are going to observe world environment day on coming 5th June 2020, ঠিক আছে, বলতে পারি আমি ওটা। এবং তারপরে আমি কি বলতে পারি, we are, আচ্ছা তোমাদের লিখেই দিই তাহলে সুবিধে হবে, we are going to observe ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা, আমি একটুখানি অ্যাব্রিভিয়েশনে লিখলাম, হ্যাঁ, ডে অন 5th June 2020। আশা করি তোমরা সবাই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, যে অল স্টুডেন্টস আর নোটিফাইড দ্যাট উই আর গোয়িং টু অবজার্ভ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অন 5th June 2020। ঠিক আছে, এবার তোমাদের পরিকল্পনাটা কি, তুমি স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে কি বলতে পারো, যে প্লিজ রেজিস্টার ইয়োর নেমস who will bring the saplings for plantation program, অর্থাৎ তোমরা যারা যারা ইন্টারেস্টেড স্যাপলিং আনতে এই প্লান্টেশন প্রোগ্রামের জন্য, তারা তারা এনলিস্ট করো না। এখানে অত বড় বিরাট বড় প্যারাগ্রাফের মতো গল্পের মতো লেখার কোনো দরকার নেই, শুধু প্রয়োজনীয় ইনফরমেশনটা তোমাকে কমপ্লিট সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তারপরে লেখো যে লাস্ট ডেট ফর এনলিস্টিং ইয়োর নেম বলে একটা ডেট দিয়ে দাও, যে এই ডেটের মধ্যে তোমাকে নামটাকে এনলিস্ট করাতে হবে। হ্যাঁ, সাবমিট ইয়োর নেম টু ইয়োর রেসপেক্টিভ ক্লাস মনিটরস, যে ক্লাস মনিটরদের কাছে তোমরা তোমাদের নামগুলো সাবমিট করো। ঠিক আছে, এই করে ধরো এখানে শেষ হলো বডি অফ দ্য নোটিশটা, এখানে ধরো শেষ হলো, সাবমিট your names to your respective, ধরে নাও ক্লাস টিচারের কাছেই তোমরা দিচ্ছ, ক্লাস টিচার্স। ঠিক আছে,
এটা দেখা গেল। এবং লাস্ট তোমাকে লিখতে হবে your, তোমাদের মানে কি বলবো, সহযোগিতা কাম্য। আমরা বলি না যে এই অনুষ্ঠানটি সফল করতে তোমাদের সহযোগিতা কাম্য, তাহলে কি হবে, your cooperation is expected। খুব সহজভাবে লেখো, এক্সপেক্টেড, আশা করছি যে তোমরা কোঅপারেট করবে। এখানে শেষ হয়ে গেল। এবার কি করবে, এবার তোমাকে দিতে হবে তোমার সিগনেচার এবং ডেট। তুমি কোন ক্যাপাসিটিতে এই নোটিশটা দিয়েছিলে, স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে, তাহলে এখানে আমি সিগনেচার দেব, ডেট দেব। তোমার সিগনেচার এখানে হবে, এখানে ডেট অলরেডি তুমি আগে দিয়েছো। তারপর কি করবে, তোমার ডেজিগনেশন কি, মানে তুমি কি ক্যাপাসিটিতে দিয়েছো, স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে, তাহলে এই স্টুডেন্ট সেক্রেটারি কথাটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, হয়ে গেল তোমার ডেজিগনেশন, তুমি সিগনেচার করলে ডেজিগনেশন লিখে দিলে। এবার তোমার এপাশে অর্থাৎ যে দিকটা তোমার ফাঁকা থাকছে সেখানে তোমাকে কি করতে হবে, তুমি কি স্কুলের সর্বোচ্চ অথরিটি নয়, তাহলে তোমার উপর অথরিটি কে আছেন, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। তাহলে তোমাকে এই নোটিশটা কাকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হবে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়ে। তাহলে তোমাকে তাকে দিয়ে তোমার সিগনেচারটা কাউন্টার সাইন করাতে হবে, মানে তিনি তোমার সিগনেচারটাকে অ্যাপ্রুভ করলেন। তাহলে এখানে কাউন্টার সিগনেচার হবে। কার কাউন্টার সিগনেচার, তোমাদের এইচএম এর কাউন্টার সিগনেচার। এবার কাউন্টার সিগনেচারটা হবে এইচএম এর, এবং এইচএম এর একটা অফিসিয়াল সিল থাকে। তোমরা প্রগ্রেস রিপোর্ট যখন পাও তখন কি করো, অফিসিয়াল সিল দেখবে তোমাদের প্রগ্রেস রিপোর্টের উপরে থাকে, ওই সিলটাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পুরো নোটিশ। মানে উপরে তুমি কি লিখলে, নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হচ্ছে, তারপরে নোটিশ কথাটা ব্লক লেটারে লিখবে, তারপরে তোমার কত নম্বর নোটিশ সেই রেফারেন্স নাম্বার, ডেট লিখে দিলে, তারপরে সাবজেক্ট লিখলে খুব ছোট্ট করে লিখবেন কি বিষয়ে নোটিশ দিচ্ছ, এবং তারপরে তুমি নোটিশের বডিটা লিখবে, অর্থাৎ তোমার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো গুছিয়ে তুমি কি করবে, ওই বডির মধ্যে ছোট ছোট সেন্টেন্সে লিখলে। তারপরে তোমাকে যেটা করতে হবে, সিগনেচার এবং ডেজিগনেশনটা তোমাকে দিতে হবে এখানে। তুমি তোমার সিগনেচার এবং ডেজিগনেশন মানে পদমর্যাদা কি, এবং তারপরে তোমার যদি উপরে কোনো অথরিটি থাকে তার কাউন্টার সিগনেচার এবং তার অফিসিয়াল সিল। এই হচ্ছে নোটিশ। এবং তোমরা একদম মানে যদি এটা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং সঠিকভাবে লেখো, তাহলে আমি তোমাদের বলতে পারি তোমরা ম্যাক্সিমাম মার্কস ওখানে স্কোর করতে পারবে। রাইটিংটা কিন্তু কোনো হাতিঘোড়া কিছু না, 30 নম্বর থাকে রাইটিংয়ে, 3টে রাইটিং তোমাদের 10 নম্বর করে করতে হয়। 10-এর মধ্যে তুমি খুব ইজিলি 9 স্কোর করতেই পারো যদি সেটা সঠিক ইংরেজিতে লেখা হয় এবং তোমাকে সঠিক ফর্মটা যদি তোমরা মেনটেন করো। ঠিক আছে, তাহলে নোটিশ হয়ে গেল। এবার আমি একটুখানি শেষে আলোচনা করে দেব যে মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হয়। মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্ন বলতে গেলে তোমাদের সিনটেক্স থেকে অর্থাৎ প্রোজ এবং পোয়েম থেকে কম্প্রিহেনশন আসে, ওখানে তোমাদের টেক্সটটা তুলে দেওয়া হয়, সেখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, তোমাদের আনসার করতে হয়। আর আসে আনসিন কম্প্রিহেনশন। আনসিন কম্প্রিহেনশনে প্যাসেজটা তোমরা আগে থেকে জানো না, ওখানে নতুন পড়বে এবং সেটা থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার করতে হয়। এরপর থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামারে তোমরা বিভিন্ন ধরনের গ্রামার তো তোমরা অলরেডি জানো কি কি ধরনের গ্রামার সিলেবাসে আছে, সেগুলোর ওপরে থাকে। এবং তারপর ভোকাবুলারি পার্টে তোমার যেটা থাকে সেটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশনের যে প্যাসেজটা, সেখান থেকে কিছু শব্দ তোমাকে খুঁজে বার করতে হয়, সিনোনিম মানে প্রতিশব্দ, অর্থাৎ কতগুলো মিনিং দেওয়া থাকে, সেই মিনিংগুলোর যে প্রতিশব্দ ওই প্যাসেজটাতে লুকিয়ে আছে সেটা তোমাকে লিখতে হয়। এই হচ্ছে গ্রামার ভোকাবুলারি পার্ট। আর রাইটিং পার্টেতে তোমাদের আগেই বললাম 3টে রাইটিং থাকে, তোমাদেরকে সেটাকে
আনসার করতে হবে। আর আরেকটু জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে কি যে তোমাদের টেক্সচুয়াল পার্টে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। যেমন ধরো কোয়েশ্চেন আনসার টাইপ, অর্থাৎ কোয়েশ্চেন করা হলো, তুমি তার আনসার লিখলে। আচ্ছা, এছাড়া কি থাকে সেন্টেন্স কমপ্লিশন টাইপ, মানে একটা সেন্টেন্সের অর্ধেক অংশ দিয়ে দেওয়া হলো, বাকি অর্ধেক অংশটা একটা গ্যাপ দিয়ে দেওয়া হলো, সেই গ্যাপটাকে তোমাকে ফিল করতে হবে কি দিয়ে, তোমার যে প্যাসেজের ইনফরমেশন সেখান থেকে ওই ইনফরমেশনটা নিয়ে তোমাকে সেন্টেন্সটা ফিল আপ করতে হবে। এখানে একটা জিনিস মনে রেখো, ইনফরমেশনটা যে সেন্টেন্সে খুঁজে পেলে সেই সেন্টেন্সটা যদি গোটাটা তুলে দাও তাহলে কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে। কেন? কারণ গঠনগত দিক থেকে তোমার সেন্টেন্সটা সঠিক হলো না। তোমাকে দেখতে হবে যে অর্ধেক সেন্টেন্সটা তোমাকে দেওয়া আছে তার সঙ্গে মিলিয়ে ওই ইনফরমেশনটা যেন এমনভাবে লিখবে যাতে সেটা একটা গোটা সেন্টেন্সের রূপ নেয়। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে তোমার ট্রু অ্যান্ড ফলস। কোনো কোনো ক্ষেত্রে বক্স দিয়ে দেওয়া হয় এবং সেই বক্সের মধ্যে তোমাকে ট্রু বা ফলস লিখতে হয়। এবার ট্রু বা ফলস এই পুরো শব্দটা থাকলে কোনো অসুবিধে নেই, তুমি ট্রু লিখলে অথবা ফলস লিখলে। কিন্তু যদি টি বা এফ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি পরীক্ষার খাতার যখন মানে খাতাতে দেখেছি অনেক সময়তেই এমনভাবে কতগুলো মানে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভুলটা তোমরা করবে না। যেমন টি বা এফ এটা লিখতে হয় তো আমাদের, এবার আমি হয়তো এরম করে এফটা লিখলাম, এটা টি না এফ, এরকম কোনো অক্ষর আছে অ্যালফাবেটে নেই, তাহলে এইটা আমরা লিখবো না। ঠিক আছে? তো এইটা আমরা একদমই লিখবো না, এবং এইভাবেই কিন্তু আমরা মোটামুটি সঠিক মানে আনসারের দিকে যাব, যাতে আমরা এইটা ইয়ে করতে পারি, যেটা যাতে আমরা এটাকে ঠিকঠাক মার্কস স্কোর করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি কি একটু বেশি সময় নিয়ে ফেলেছিলাম? গ্রামারগুলো বোঝাতে গেলে অনেক সময় লাগে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি লাস্ট যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে যে তোমরা যখন ইংরেজি পড়বে, আমি প্রথম ক্লাসে 7 এপ্রিলের ক্লাসটাতে বলেছিলাম কিভাবে টেক্সচুয়াল রিডিংটা কিভাবে নেব, টেক্সচুয়াল রিডিং আমি কিভাবে করব, তারপরে আমি গ্রামারের বিভিন্ন অংশ বুঝিয়েছি, তারপরে রাইটিংয়ের বিভিন্ন পার্ট বুঝিয়েছি। এগুলো সবকটা তোমরা যদি সঠিকভাবে অভ্যাস করো, নিয়মিত অভ্যাস করো, যেমন নিয়মিত স্নান করো ভাত খাও, ঠিক তেমনিভাবে ইংরেজিটা তুমি যদি নিয়মিত অভ্যাস করো তাহলে পরে কিন্তু অবশ্যই তোমরা মানে মাধ্যমিকে খুব ভালো মার্কস পাবে। আর শুধু তাই নয়, আরেকটা চেষ্টা করবে ছোট ছোট সেন্টেন্সে লিখতে, যাতে খুব বড় সেন্টেন্স লেখার দরকার নেই, ছোট ছোট সেন্টেন্সে লিখলে ভুল হবে কম, সঠিক যদি লিখতে পারো মার্কস স্কোরিংও খুব ভালো হবে। এই পর্যন্তই, এবং তোমরা সবাই খুব ভালো থেকো, এবং খুব আগ্রহে অপেক্ষা করছি যে কবে স্কুলে যাব আর কবে স্টুডেন্টদের সঙ্গে আবার হই হুল্লোড় করব। আজ এই পর্যন্তই, বিদায়।